This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। পর্বের শুরুতেই সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজকে এমন একটি পর্ব আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যেই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ স্বাধীনতা দিবস, ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী, এবং তিনি যখন বক্তব্য রাখছেন ঠিক সেই সময় তার জনপ্রিয়তা একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। হ্যাঁ, 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে 12 বছর অতিক্রান্ত হয়েছে। কোনোদিনও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা স্বাধীনতা দিবসে যখন তিনি বক্তব্য রাখছেন এইভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা যায়নি। কেন বলছি সে কথা তার সপক্ষে প্রমাণ দেব। পাশাপাশি অমিত শাহ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে দেশ চালালেও তার হয়ে মূল কলকাঠি যিনি নাড়াচাড়া করেন, যার নির্দেশে বিজেপির বিরুদ্ধে টু শব্দটি করার বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে টু শব্দটি করার মতো অবস্থায় কেউ থাকে না, সেই ব্যক্তি অমিত শাহ। এই নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি দীর্ঘ 12 বছর ধরে আমাদের দেশে শাসন চালাচ্ছে। বিগত 12 বছরে অমিত শাহ কখনো পরাজিত হননি। তারা যা চেয়েছেন তাই করেছেন, যেটা যেটা মনে করেছেন লোকসভায় বসে করতে হবে ঠিক সেটারই বাস্তব রূপায়ণ ঘটিয়েছেন। কিন্তু এইবার পরাজিত হলেন অমিত শাহ। হ্যাঁ, ঠিক শুনছেন, এইবার 2026-এ 12 বছর অতিক্রান্ত হওয়ার পরে, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার 12 বছর অতিক্রান্ত হওয়ার পরে মুখ থুবড়ে যেমন পড়েছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, একই রকম ভাবে এই প্রথমবার ক্ষমতায় আসার পরে এই প্রথমবার পরাজয়ের স্বাদ কেমন হয় সেটা বুঝলেন অমিত শাহ। কেন বলছি সে কথা, সেই বক্তব্য তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন, মোটামুটি ভাবে এই বাদল অধিবেশন, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে সবার নজর ছিল বাদল অধিবেশনে। বাদল অধিবেশন শেষ হয়ে গিয়েছে এবং এই বাদল অধিবেশনে বিজেপির মূল লক্ষ্য ছিল তিনটে বিল পাশ করিয়ে নেওয়া। কি বিল? ডিলিমিটেশন বিল, এক দেশ এক ভোট, এই বিলগুলো সব পাশ করিয়ে নেওয়া লক্ষ্য ছিল বিজেপির। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদকে ভেঙে ফেলেছিল বিজেপি। ভেঙে ফেলেছিল উদ্ধব ঠাকরের সঙ্গে যেই কয়েকজন সাংসদ আছেন, সেই কয়েকজন সাংসদের মধ্যে 6 জন সাংসদকে ইতিমধ্যেই ভেঙে ফেলেছিল বিজেপি। তারা উদ্ধবকে ছেড়ে উদ্ধব ঠাকরে ভেঙে বা শিবসেনা ভেঙে যে নতুন একনাথ শিন্ডে শিবসেনা হয়েছিল তার দিকে চলে গিয়েছিল। অর্থাৎ প্রায় 26 জন সাংসদ বিজেপি ভেঙে ফেলেছিল। বিজেপি 24 সালে ক্ষমতায় এসছে 292-93টি আসন নিয়ে, অর্থাৎ বিজেপির বা এনডিএ জোটের কাছে 293টি সাংসদ ছিল। পাশাপাশি এই 26 জন, অর্থাৎ যোগ করলে কত দাঁড়ায়? যোগ করলে দাঁড়ায় 320-র আশেপাশে সাংসদ সংখ্যা। এবার এই বিলগুলো পাশ করানোর জন্য লোকসভায় বিজেপির কতগুলো আসন দরকার? 2/3 আসন, অর্থাৎ 360-এর আশেপাশে আসন দরকার। এবং সেই লক্ষ্যে বিজেপি এগোচ্ছিল, খুব ধীর গতিতে এগোলেও লক্ষ্য নির্দিষ্ট ছিল যে এই বাদল অধিবেশনেই এই 3টে বিল পাশ করিয়ে ফেলতে হবে। আমরা দেখেছি দক্ষিণ ভারতে বিজয় থালাপতির মুখ্যমন্ত্রী হন, তার দল ক্ষমতায় আসে, কংগ্রেসের সঙ্গে ডিএমকের একটা মতের অমিল প্রকাশ্যে আসে, স্ট্যালিনের দল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করে। তখন মোটামুটি ভাবে বিজেপি ভেবেছিল যে স্ট্যালিনের দলের কাছে 22 জন সাংসদ আছে, এই 22 জন সাংসদের সমর্থনও আমরা লোকসভায় পাবো। অর্থাৎ 320-র পরে 22 কত যাচ্ছে? 342। 360 হতে কত দরকার? দরকার আরো 18। এবার আরো বিভিন্ন দল, ওদিকে আপ, এদিকে আরো বিভিন্ন যারা সমাজবাদী পার্টির সাংসদ আছে বা আরো বিভিন্ন ধরনের আঞ্চলিক দলগুলো আছে, সেই দলগুলোকে ভাঙিয়ে বিজেপি মোটামুটি ঠিক করে ফেলেছিল যে না, 360-এর কাছাকাছি আমরা সাংসদ সংখ্যা জোগাড় করে ফেলবো বা 360 সাংসদ জোগাড় করে ফেলবো। ফলে এই বাদল অধিবেশনেই আমাদের মূল যেই লক্ষ্য, এক দেশ এক ভোট এবং ডিলিমিটেশন বিল, এই বিল পাশ করিয়ে ফেলবো। কিন্তু দেখা গেল স্ট্যালিনের দল তাদের রাজ্যে সর্বদলীয় বৈঠকে এই ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে সহমত পোষণ করলেন। ফলে এক ধাক্কায় এই 22 সাংসদের সমর্থন পাওয়ার সম্ভাবনা ধূলিসাৎ হয়ে গেল। পাশাপাশি শিবসেনা ভেঙে 6 জন সাংসদ যে একনাথ শিন্ডের শিবসেনায় যাওয়ার একটা ব্যাপার ঘটেছিল, সেই নিয়ে কপিল সিবল সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এবং সেই মামলার ফলে
তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে বেরোনো 20 জন সাংসদ এনসিপিআই দলে মার্জ হলেও তারা সরাসরি বিজেপিতে যোগদান যেমন করতে পারছেন না, পাশাপাশি লোকসভায় স্পিকার ওম বিড়লা তাদের এনসিপিআই দলের মর্যাদাটাও দিতে পারছেন না। তাদের নামের পাশে এখনো এনসিপিআই নামক কোনো দলের প্রতীক বা নাম থাকছে না, থাকছে তৃণমূল কংগ্রেসের নাম। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস গেছে দলের নাম, দলের প্রতীক দাবি করে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকে দেওয়া হচ্ছে না দলের নাম, দলের প্রতীক। ফলতই এই এনসিপিআই তে যেই 20 জন সাংসদ তৃণমূল কংগ্রেসের সাংসদরা দিয়েছেন, তারা যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে ফিরে এসে বলবেন যে না, আমাদের বিরুদ্ধে আর দলত্যাগী আইন লাগু হবে না, তার কারণ আমরা তৃণমূল কংগ্রেসে আছি, সেই চেষ্টাতেও জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্টে করা মামলা। ফলে এই বাদল অধিবেশনে তো বিজেপি যেই 3টি বিল পাশ করাতে চাইছিল সেই বিল পাশ করাতে পারেনি। বলা বাহুল্য, অমিত শাহ প্রচন্ড পরিমাণে চাইছিলেন এই বিল পাশ করাতে, এবং সেই বিল পাশ করানোর ক্ষেত্রে মূল ধাক্কা খালেন। এবং এরপরে বিজেপির কাছে দুটি পথ। কি পথ? বিশেষ অধিবেশন। যদি বিশেষ অধিবেশন সম্ভব না হয় তাহলে শীতকালীন অধিবেশন, যেটা নভেম্বর মাসের 2য় সপ্তাহের পরে হওয়ার কথা। কিন্তু মোটামুটি যা চিত্র, এই অবস্থা থেকে আর নতুন করে ডিলিমিটেশন বিলের পক্ষে অন্য কোনো আঞ্চলিক দলের সাংসদদের সমর্থন বিজেপি পাবে না। ফলতই দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন হয়ে নিজেদের সাংসদ পদ খোয়াতেও চাইবে না তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ, যারা না পারছে বিজেপিতে যেতে, না পাচ্ছে এনসিপিআই দলের মর্যাদা। ফলে এই যে মাঝখানে এখন অগাস্ট মাসের 2য় সপ্তাহ, শীতকালীন অধিবেশন নভেম্বর মাসের 2য় সপ্তাহ, ফলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস, 90 দিনের কাছাকাছি বাকি শীতকালীন অধিবেশনের। এই 90 দিন এই সাংসদরা কি করবেন? 20 জন সাংসদ যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই দলে মার্জ হয়ে এনডিএ শরিক হচ্ছেন, তারা কি করবেন? এতদিন তো লোকসভায় ছিলেন, লোকসভার অধিবেশনে গেছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট করেছেন, সবকিছু করেছেন, কিন্তু এবার এই 90 দিন কি করবেন? অখণ্ড অবসর। নিজের এলাকায় গিয়ে কোন পার্টি অফিসে বসবেন? তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে? সে রাস্তা বন্ধ। এনসিপিআই এর কোনো পার্টি অফিস নেই, না আছে এনসিপিআই দলের কোনো অফিস, না আছে এনসিপিআই দলের কোনো সদস্য সমর্থক। তাহলে এই 90 দিন তারা কি করবেন? আর এখানে এই সমস্ত ধরনের ইকুয়েশন, সমস্ত ধরনের অঙ্ক এসে গুবলেট হয়ে যাচ্ছে। মোটামুটি ভাবে তৃণমূল কংগ্রেস সূত্রের যা খবর এবং এই এনসিপিআই দলের মধ্যেকার যা খবর, 10-12 জন সাংসদ ইতিমধ্যেই কালীঘাটে ফেরার মনস্থির করে ফেলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা যতই বলুক না কেন, কাউকে ফেরত নেওয়া হবে না। ভেতরে ভেতরে তারা প্রস্তুত আছে। 4-5 জন সাংসদ, 4-5 জন সাংসদ কারা কারা? সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, জগদীশ চন্দ্র বসুনিয়ার মতো 4-5 জন সাংসদকে বাদ দিয়ে বাদ বাকি 10, 12, 13, 15 যেই সংখ্যক সাংসদ তৃণমূল কংগ্রেসে কালীঘাটে ফিরতে চাইবে, তাদের সাদরে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করবেন। আর এই রকম পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে সম্ভব হচ্ছে না বিজেপির পক্ষে এই বিলগুলো পাশ করানো। ফলে এই 12 বছরে অমিত শাহ প্রথমবারের জন্য পরাজয়ের স্বাদ পেলেন। বিল পাশ করাতে চেয়েও বিল পাশ করাতে পারলেন না, এবং এটা তার জন্য অত্যন্ত বড় একটা সেটব্যাক। নরেন্দ্র মোদীর পরে অমিত শাহকেই বিজেপির মধ্যে প্রধানমন্ত্রী মুখ বা বিজেপির মুখ হিসাবে ভাবা হচ্ছিল, কিন্তু এই বিল পাশ করাতে ব্যর্থ হলে অমিত শাহের বিরোধী বলে বিজেপির অভ্যন্তরে যিনি পরিচিত, সেই নীতিন গডকরি কিন্তু বিজেপির মুখ হিসাবে সামনে এগিয়ে আসবে, যা অমিত শাহকে প্রবল চিন্তায় রেখেছে, বেকায়দায় পড়েছে অমিত শাহ। এতো গেল অমিত শাহের কথা, কিন্তু যে কথা বললাম, এই 12 বছরে প্রথমবারের জন্য 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন বক্তব্য রাখার সময় নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যে কতটা নিম্নগামী তা একেবারে প্রস্ফুটিত হয়ে গিয়েছে। কেন বলছি সে কথা? প্রমাণ চোখের সামনে আপনাদের দেখাবো, কিন্তু তার আগে গোটা দেশ জুড়ে মোদী বিরোধী হাওয়া এবং রাহুল গান্ধীর সমর্থনে যুব সমাজ থেকে দেশের সাধারণ মানুষ যে নিজেদের মত প্রকাশ করেছেন, সেই তথ্য ফাঁস হয়ে গিয়েছে। দেখুন সেই তথ্য স্ক্রিনে দেখাচ্ছি, তারপরে আসছি মোদীর জনপ্রিয়তার কথায়। দেখুন, পোল ট্র্যাকারের সমীক্ষায় ধরা পড়েছে সবচেয়ে লোকপ্রিয় ইউথ লিডার। বলা হচ্ছে ইউথ লিডারদের মধ্যে সব থেকে লোকপ্রিয় কে? এখানে রাহুল গান্ধী 58% ভোট পাচ্ছেন, নরেন্দ্র মোদী পাচ্ছেন 36% ভোট, অন্যান্যরা 6% ভোট। অর্থাৎ যুব সমাজের মধ্যে রাহুল গান্ধীর জনপ্রিয়তা 60%-এর কাছে পৌঁছে গেছে, নরেন্দ্র মোদীর তুলনায় দ্বিগুণ প্রায় পৌঁছে গিয়েছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা, যা নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দুশ্চিন্তার কারণ পৌঁছে দিচ্ছে তার দরবারে। পাশাপাশি এই সমীক্ষায়, অর্থাৎ পোল ট্র্যাকারের সমীক্ষায় ধরা পড়েছে
যুবা আপনি ভবিষ্য के लिए কিসে আপনার নেতা মানতে হে, অর্থাৎ যুব সমাজ ভবিষ্যতের জন্য নিজেদের নেতা হিসাবে কাকে মনে করছেন? এই পোলে নরেন্দ্র মোদীকে মনে করছেন ভবিষ্যতের জন্য নেতা 23%, রাহুল গান্ধীকে 69% মানুষ মনে করছে, অর্থাৎ প্রায় 3 গুণ নরেন্দ্র মোদীর তুলনায় 3 গুণ মানুষ আগামী ভবিষ্যতে রাহুল গান্ধীকে নিজেদের নেতা হিসাবে মনে করছেন। পাশাপাশি এই সমীক্ষায় ধরা পড়েছে यदि आज प्रधानमंत्री पद के लिए चुनाव हो तो आप किसे पसंद करोगे, অর্থাৎ আজ যদি প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হয় তাহলে প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাকে পছন্দ করবেন? এই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধীকে 58% মানুষজন প্রধানমন্ত্রী পদের জন্য মনে করছেন যোগ্য ব্যক্তি, আর নরেন্দ্র মোদীকে 42%, অর্থাৎ এখানেও নরেন্দ্র মোদীকে পিছনে ফেলে রাহুল গান্ধী এগিয়ে গেলেন প্রধানমন্ত্রীর দাবিদার হিসাবে। এবার এই যে পোল ট্র্যাকার যে সমীক্ষা করছে সেই সমীক্ষা কিন্তু খুব একটা হেলাফেলা সমীক্ষা নয়, তার কারণ প্রায় 4.5 লক্ষ মানুষের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা হয়েছে। পোল ট্র্যাকারের পরবর্তী সমীক্ষায় কি দেখা যাচ্ছে? পোল ট্র্যাকারের পরবর্তী সমীক্ষায় যে প্রশ্ন করা হয়েছিল সেটা বলা হচ্ছে, अगर आज लोकसभा चुनाव होते तो आप किस गठबंधन या पार्टी को ভোট देते, অর্থাৎ আজই যদি লোকসভা নির্বাচন হয় তাহলে আপনারা কোন জোট বা দলকে ভোট দিতেন? এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে ইন্ডিয়া জোট, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে যে জোট রয়েছে অন্যান্য স্থানীয় দলগুলো তাদেরকে বলছে তারা 280টি সিট পাওয়ার জায়গায় সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে, এবং এনডিএ 240টি, অর্থাৎ বোঝাই যাচ্ছে ইন্ডিয়া জোট এই মুহূর্তে আজই যদি ভোট হয় সেক্ষেত্রে দেশে ক্ষমতায় আসার মূল প্রধান দাবিদার। এ তো গেল পোল ট্র্যাকারের সমীক্ষা। পাশাপাশি আজ যখন নরেন্দ্র মোদী বক্তব্য রাখছিলেন তখন এই মুহূর্তে নরেন্দ্র মোদী যেই মাধ্যমে দেশের যুব সমাজের কাছে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন, ককরোচ জনতা পার্টির আন্দোলনের ছাত্র আন্দোলনের পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদী টুইটার ছেড়ে ইনস্টাগ্রাম ফেসবুক রিলে মন দিয়েছেন। সেই ইনস্টাগ্রাম ফেসবুকে টুইটারে অর্থাৎ সমাজ মাধ্যমে নরেন্দ্র মোদী মন দিয়েছেন যুব সমাজের সঙ্গে কানেক্ট করবার বা যুব সমাজে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন। সেই সমাজ মাধ্যমে নরেন্দ্র মোদী যখন ভাষণ দিচ্ছেন তখন তার জনপ্রিয়তা কতটা নিম্নগামী সেই চিত্র ফুটে উঠেছে। দেখুন সেই তথ্য দেখাচ্ছি। দেখুন নরেন্দ্র মোদী যখন বক্তব্য রাখছিলেন তখন দর্শক সংখ্যা লাইভ ফেসবুকে কত 4.6K, অর্থাৎ মাত্র 4,500-এর কিছু বেশি দর্শক নরেন্দ্র মোদীর বক্তব্য গোটা ভারত জুড়ে শুনেছেন। পাশাপাশি ইউটিউবে নরেন্দ্র মোদী যখন বক্তব্য রাখছিলেন তখন লাইভ দর্শকের সংখ্যা কত ছিল? 82,000। ইউটিউবে নরেন্দ্র মোদীর লাইভ দর্শকের সংখ্যা কত ছিল? 82,000 নরেন্দ্র মোদীর নিজের চ্যানেলে। পাশাপাশি আরো একটি মাধ্যম যেখানে ইন্ডিপেন্ডেন্স ডে এর বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী, সেখানে কতজন বক্তব্য রাখছে বা বক্তব্য দেখছে নরেন্দ্র মোদীর লাইভ বক্তব্য শুনছে? 68,000। অর্থাৎ 3টি প্ল্যাটফর্ম মিলিয়ে যেই চিত্র সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে ফেসবুকে মাত্র 4,500, ইউটিউবে মাত্র 80,000 এবং ইনস্টাগ্রামে মাত্র 70,000 মানুষ নরেন্দ্র মোদীর লাইভ যে বক্তব্য সেই বক্তব্য শুনছেন। অর্থাৎ যেই নরেন্দ্র মোদী বক্তব্য রাখলে অতীতে 10-15 সেকেন্ডের মধ্যে লাখ লাখ দর্শকের ভিড় হয়ে যেত সেই লাইভ বক্তব্য শোনার জন্য, সেখানে 3টে প্ল্যাটফর্ম মিলিয়ে নরেন্দ্র মোদী লাখের কাছাকাছি পৌঁছতে পারছেন না। মুখ থুবড়ে পড়েছে জনপ্রিয়তা, এবং সেই জনপ্রিয়তা যে মুখ থুবড়ে পড়েছে তা প্রকাশ্যে চলে আসলো স্বাধীনতা দিবসের দিন। পোল ট্র্যাকারের সমীক্ষায় নরেন্দ্র মোদীকে পিছনে ফেলে দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে, ভবিষ্যতের নেতা হওয়ার দৌড়ে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর থেকে 2 গুণ 3 গুণ এগিয়ে গেছেন। আর জনপ্রিয়তা একেবারে তলানিতে নরেন্দ্র মোদীর। পাশাপাশি দীর্ঘ 12 বছর ক্ষমতায় থাকার পরে এই প্রথমবারের জন্য লোকসভায় নিজের ইচ্ছামতো কাজ করতে গিয়ে হারের সম্মুখীন হলেন অমিত শাহ। বলাই বাহুল্য 2026-এর স্বাধীনতা দিবস নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপিকে খুব একটা স্বস্তি দিতে পারলো না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।